হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি থেকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই অধ্যায়টা ডিটেলসে জানব। স্ট্যাবলিশমেন্ট অফ দ্য কমিশন, কমিশনটা কীভাবে প্রতিষ্ঠিত হলো। দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইজ এ স্ট্যাচুটরি বডি, নট এ কনস্টিটিউশনাল বডি। তো এটা হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা কিন্তু কোনো সংবিধান স্বীকৃত বডি নয়, এটা একমাত্র আইন স্বীকৃত বডি। It was established in 1993 under a legislation collected by the Parliament, namely the Protection of Human Rights Act 1993. তো প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট 1993 এই আইনটার মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। দিস অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড ইন 2006, 2006 এই আইনটা আবার সংশোধিতও হয়েছিল। দ্য কমিশন ইজ দ্য ওয়াচডগ অফ হিউম্যান রাইট ইন দ্য কান্ট্রি। আমাদের দেশে হিউম্যান রাইটস, মানবাধিকারের বিষয়টা এই কমিশন দেখে থাকে। দ্যাট ইজ দ্য রাইট রিলেটেড টু লাইফ, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অর ইম্বডিড ইন দ্য ইন্টারন্যাশনাল কনভেন্টস অ্যান্ড এনফোর্সেবল বাই কোর্ট ইন ইন্ডিয়া। তো হিউম্যান রাইটসের সমস্ত বিষয়, অর্থাৎ যেটা জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, সম্মানের অধিকার, তো এই সমস্ত বিষয়ে সাথে জড়িত এবং সংবিধান স্বীকৃত যে মানবাধিকারগুলো দেয়া রয়েছে এবং আন্তর্জাতিক যে কনভেনশনগুলো হয়েছে সেখানে যে মানবাধিকার সম্পর্কে বলা হয়েছে সেই সমস্ত বিষয়ে নজরদারি করে এই হিউম্যান রাইটস কমিশন। স্পেসিফিক অবজেক্টিভ অফ দ্য স্ট্যাবলিশমেন্ট অফ দ্য কমিশন আর, মূল যে উদ্দেশ্য এই কমিশন তৈরির সেটা কি? To strengthen the institutional arrangement through which human right issue could be addressed in their entirety in a more focused manner. তো হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠার আগে কি হিউম্যান রাইটস ছিল না? তা নয়, আরও ফোকাসড ম্যানারে, আরও একীভূতভাবে শুধুমাত্র হিউম্যান রাইটসের উপর ফোকাস করার জন্য এই কমিশনটা, একটা ইনস্টিটিউশন যেভাবে কাজ করে থাকে সেই কাজ করার জন্য এই কমিশনটা তৈরি হয়েছে। বি, টু লুক ইন্টু অ্যালিগেশনস অফ এক্সেসেস ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য গভর্নমেন্ট ইন আ ম্যানার দ্যাট উড আন্ডারলাইন দ্য গভর্নমেন্ট কমিটমেন্ট টু প্রোটেক্ট হিউম্যান রাইট। তো সরকার তো বিভিন্ন কাজ করে থাকে, কিন্তু সরকারের থেকেও স্বাধীনভাবে আরও আলাদা করে এই কমিশনটা তৈরি করেছে কাজ করার জন্য। সি, to complement and strengthen the effort that have already been made in this direction. তো আরও কঠিনভাবে, আরও দৃঢ়ভাবে যাতে করে হিউম্যান রাইটসের বিষয়টা দেখা সম্ভব হয় সেই জন্য এই কমিশনটা তৈরি হয়েছে। অর্থাৎ এখানে পয়েন্টস থেকে এটা বোঝা যাচ্ছে যে হিউম্যান রাইটসের বিষয়টাকে একেবারে আলাদা, সেপারেট একটা বিষয় হিসেবে দেখার জন্যই কিন্তু এই কমিশনটাকে আনা হয়েছিল। কম্পোজিশন কী রয়েছে, কি গঠন রয়েছে কমিশনে? কমিশন ইজ আ মাল্টি মেম্বার বডি কনসিস্টিং অফ আ চেয়ারম্যান অ্যান্ড 4 মেম্বার। অর্থাৎ মোট 5 জন সদস্য হিউম্যান রাইটস কমিশনে থাকছেন, তার মধ্যে 1 জন চেয়ারম্যান এবং 4 জন অন্য আরও সদস্য থাকছে। চেয়ারম্যান শুড বি এ রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড মেম্বার শুড বি সার্ভিং ও রিটায়ার্ড জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। এখানে একটু মনে রাখা দরকার, রিসেন্টলি এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, শুধুমাত্র রিটায়ার্ড চিফ জাস্টিস নয়, যে কোনো জাজ কিন্তু, রিটায়ার্ড জাজ সুপ্রিম কোর্টের, তিনি কিন্তু এই হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হতে পারেন। আর সার্ভিং যারা রয়েছেন তারা রিটায়ার্ড বা অর্থাৎ অন্য মেম্বার যারা রয়েছেন, চেয়ারম্যান তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা ছিল, বর্তমানে শুধুমাত্র চিফ কথাটা তুলে দেওয়া হয়েছে। অন্য যারা যে কোনো সুপ্রিম কোর্টের জাজ তিনি কিন্তু মেম্বার হতে পারেন, চেয়ারম্যানও হতে পারেন। সার্ভিং অর রিটায়ার্ড চিফ জাস্টিস অফ হাই কোর্ট অ্যান্ড 2 পার্সন হ্যাভিং নলেজ ও প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উইথ রেসপেক্ট টু হিউম্যান রাইটস। তো আর 2 জন সদস্যকে, তাদের ওই জাজ না হলেও চলবে, তাদের এই হিউম্যান রাইটসের বিষয়ে তাদের প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, তারা তাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকতে হবে হিউম্যান রাইটসের ওপর।
In addition to this full-time member, the commission also has 4 ex officio member. এই 5 জন ফুল টাইম মেম্বারের সাথে 4 জন অফিসিয়াল মেম্বার থাকছেন। চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস, ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর এসটি, ন্যাশনাল কমিশন ফর ওমেন, এদের সদস্যরাও কিন্তু এখানে মেম্বার হিসেবে 4 জন থাকছেন। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ এ 6 মেম্বার কমিটি। তাহলে চেয়ারম্যান এবং অন্য যারা সদস্য নিয়োগ হচ্ছেন সেটা একটা 6 সদস্যের কমিটি দ্বারা চুজ করা হচ্ছে কারা থাকবেন সেটা। তো সেই 6 সদস্যের মেম্বার কারা থাকছে, যারা কিনা ওই 5 জনকে চুজ করছে, তারা হচ্ছেন স্পিকার অফ দ্য লোকসভা, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, লোকসভার কিন্তু স্পিকার আর রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান নয়, ডেপুটি চেয়ারম্যান, লিডার অফ অপোজিশন, বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল হোম মিনিস্টার। হোম মিনিস্টার থাকছেন, আর লোকসভা এবং রাজ্যসভা দু জায়গারই অপোজিশন লিডার যিনি, তিনি এই 6 সদস্যের কমিটিতে থাকছেন। ফার্দার এ সিটিং জাজ অফ সুপ্রিম কোর্ট অর আ সিটিং চিফ জাস্টিস অফ হাই কোর্ট ক্যান বি অ্যাপয়েন্টেড অনলি আফটার কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো একজন সিটিং জাজ সুপ্রিম কোর্টের বা সিটিং চিফ জাস্টিস হাইকোর্টের অ্যাপয়েন্ট করা যেতে পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসালটেশনের পর। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার হোল্ড অফিস ফর এ টার্ম অফ 5 ইয়ার অর আনটিল দে অ্যাটেন দ্য এজ অফ 70 ইয়ার। তো এইখানে এই হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে এই টেনিয়ারটা খুব গুরুত্বপূর্ণ, 5 বছর বা 70 বছর। 70 বছর কেন? কারণ একটা সুপ্রিম কোর্টের জাজ যখন রিটায়ার করছেন তখন অলরেডি তার 65 বছর হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু এখানে বয়সটা বাড়ানো রয়েছে, যেহেতু রিটায়ার্ড জাজরাও এখানে আসতে পাচ্ছেন, বা যারা যারা অ্যাক্টিভ রয়েছেন, অলরেডি যারা কাজ করছেন জাজ হিসেবে, তারাও আসতে পারেন। কিন্তু রিটায়াররা আসলে তারা তো 65 বছর হলে আর নতুন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, সেজন্য এটা 70 বছর করা আছে। তো মনে রাখতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে কিন্তু 70 বছর। আফটার দেয়ার টেনিয়ার দ্য চেয়ারম্যান মেম্বার আর নট এলিজিবল ফর ফার্দার এমপ্লয়মেন্ট আন্ডার দ্য সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট। রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো জায়গাতেই কিন্তু আর এরা নিয়োগ পাবেন না এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে রিটায়ারমেন্টের পর। প্রেসিডেন্ট ক্যান রিমুভ দ্য চেয়ারম্যান অর এনি মেম্বার ফ্রম দ্য অফিস আন্ডার দ্য ফলোয়িং সার্কামস্টেন্সেস। নিম্নলিখিত বিষয়গুলোতেই প্রেসিডেন্ট কিন্তু এদের রিমুভ করতে পারেন অফিস থেকে। ইফ হি ইজ অ্যাডজাস্ট অ্যান্ড ইনসলভেন্ট, তিনি যদি দেউলিয়া হয়ে থাকেন অর্থনৈতিক দিক থেকে। ইফ হি এনগেজেস ডিউরিং হিজ টার্ম অফ অফিস ইন এনি পেড এমপ্লয়মেন্ট আউটসাইড দ্য ডিউটিস অফিস, অন্য কোনো পেড এমপ্লয়মেন্ট মনে রাখতে হবে, যদি যুক্ত থাকেন তিনি তার অফিসের বাইরে কোথাও, তাহলে। ইফ হি ইজ আনফিট টু কন্টিনিউ অফিস বাই রিজন অফ ইনফার্মিটি অফ মাইন্ড অর বডি, তিনি শারীরিকভাবে বা মানসিকভাবে যদি অসুস্থ হন কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য যদি আনফিট হন, তাহলে। ইফ হি ইজ আনসাউন্ড মাইন্ড অ্যান্ড স্ট্যান্ডার্ড টু ডিক্লেয়ার্ড বাই আ কম্পিটেন্ট কোর্ট, যদি কোনো কোর্টে এটা ডিক্লেয়ার করা হয় যে তিনি মানসিক দিক থেকে ভারসাম্য হারিয়েছেন, তাহলে। ইফ হি ইজ কনভিক্টেড অ্যান্ড সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট ফর অ্যান অফিস, কোনো অপরাধের জন্য তাকে যদি জেলে পাঠানো হয়, বা জেলের জন্য মানে বিচারটা এমন দেওয়া হয়েছে যে তাকে জেলে যেতে হবে, তো সেই মুহূর্তে তিনি আর অফিসে থাকতে পারছেন না, তাকে রিমুভ করা হচ্ছে। In addition to this, the President can also remove the chairman or any member of the ground of prove misbehavior or incapacity. এটা সব ক্ষেত্রেই থাকে, প্রুভ মিসবিহেভিয়ার, প্রমাণিত হতে হবে, ইনক্যাপাসিটি বা মিসবিহেভিয়ার প্রমাণিত হতে পারে, তাহলে রিমুভ করা যেতে পারে। However, in these cases, the President has to refer the matter to the Supreme Court inquiry. If the Supreme Court after the inquiry after the cause of the removal advises of the President can remove the chairman or a member. তো এক্ষেত্রে প্রুভ হতে হয়, প্রমাণিত হতে হয়। তো সুপ্রিম কোর্টের কাছে ম্যাটারটা পাঠানো হয় যে তিনি মিসবিহেভিয়ার করেছেন কিনা, ইনক্যাপাসিটি তার আছে কিনা। সুপ্রিম কোর্ট যদি বলে, প্রেসিডেন্ট তাকে রিমুভ করতে পারেন। স্যালারি অ্যালাউন্স অ্যান্ড আদার কন্ডিশন অফ সার্ভিস অফ দ্য চেয়ারম্যান অফ দ্য মেম্বার আর ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে কিন্তু স্যালারি অ্যালাউন্সটাকে ঠিক করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট দে ক্যান নট বি ভ্যালি টু হিজ ডিসঅ্যাডভান্টেজ আফটার হিজ অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট করার পর তাকে কিন্তু আর ওই জায়গা থেকে নিম্নে নামানো যায় না, অর্থাৎ তার যে স্যালারি ঠিক করা হলো, তার যে স্যালারি ঠিক করা হলো, সার্ভিস কন্ডিশন যে ঠিক করা হলো, সেটা তাকে অ্যাপয়েন্টমেন্টের সময় যেটা রাখা হচ্ছে সেটাই রাখতে হবে। পরবর্তী সময় গভর্নমেন্ট হঠাৎ করে বলতে পারে না যে তার স্যালারি কমানো হলো বা সার্ভিস কন্ডিশন এইভাবে চেঞ্জ করা হলো, সেটা হবে না। যেভাবে তাকে নিয়োগ করতে হবে সেইভাবেই তিনি থাকবেন। অল দ্য অ্যাবভ প্রভিশনস আর aimed at securing
অটোনমি, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইম্পার্শিয়ালিটি ইন দ্য ফাংশনিং অফ দ্য কমিশন। তো এটা কেন করা হয়? যাতে করে তাদের স্বাধীনতা বজায় থাকে, তাদের অটোনমিটা বজায় থাকে, পক্ষপাতিত্বহীনভাবে তারা কাজ করতে পারে না। অর্থাৎ সরকারের বিরোধী কোনো কাজ করা হলো, সরকার তাদের স্যালারি কমিয়ে দিল, এরকম যাতে না হয়, সেই জন্য এই বিষয়টা কিন্তু আনা হয়েছে। ফাংশনস অফ দ্য কমিশন, কমিশনের কী ফাংশনস রয়েছে আমরা দেখব, খুব গুরুত্বপূর্ণ। টু ইনকোয়ার ইন্টু এনি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অর নেগলিজেন্স ইন দ্য প্রিভেনশন অফ সাচ ভায়োলেশন বাই আ পাবলিক সার্ভেন্ট, either suo moto on a petition presented to it or on an order of a court. হিউম্যান রাইটসের ভায়োলেশন যখন হচ্ছে, সেক্ষেত্রে কোনো পাবলিক সার্ভেন্ট যদি এটা করে থাকেন, পাবলিক সার্ভেন্ট বলতে সরকারি কর্মচারীকে বোঝায় এবং আরও অন্যান্য সরকারের সাথে সংযুক্ত যেসব বিষয় রয়েছে সেখানেও কিন্তু তাদের পাবলিক সার্ভেন্টের মধ্যে পড়ছে। তাদের দ্বারা যদি কারো হিউম্যান রাইটস লঙ্ঘিত হয়, তাহলে সুমোটো কেস তারা নিতে পারে, অর্থাৎ স্বেচ্ছাকৃত। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন স্বেচ্ছায় তারা গ্রহণ করতে পারে নিজের ইচ্ছা মতো, অথবা কেউ যদি কেস পিটিশন করে সেক্ষেত্রে নিতে পারে, অথবা কোর্ট যদি অর্ডার দেয় সেক্ষেত্রেও কিন্তু ইনকোয়ারি করার ক্ষমতা কমিশনের রয়েছে। টু ইন্টারভেন ইন এনি প্রসিডিং ইনভলভিং অ্যালিগেশন অফ ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস পেন্ডিং বিফোর এ কোর্ট, কোর্টে যদি হিউম্যান রাইটসের বিষয়ে কোনো কেস যদি পেন্ডিং থাকে, সেখানে তারা কিন্তু ইন্টারভেন করতে পারেন, তারা কিন্তু বিষয়টাতে জড়িয়ে পড়তে পারেন হিউম্যান রাইটসের বিষয় যদি হয়। টু ভিজিট জেল অ্যান্ড ডিটেনশন প্লেসেস টু স্টাডি দ্য লিভিং কন্ডিশন অফ ইনমেটস অ্যান্ড মেক রিকমেন্ডেশন দেয়ার অন। তো মনে রাখতে হবে, এটা কিন্তু হিউম্যান রাইটস কমিশন, মানবাধিকার কমিশন, সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলা কমিশন। তো তারা জেলে ভিজিট করে এবং তাদের সেখানে জেলে যারা রয়েছেন তারা মানবিক কন্ডিশনে রয়েছেন কিনা, তাদের বসবাসের মতো পরিস্থিতি সেখানে আছে কিনা সেটা তারা খতিয়ে দেখতে পারেন এবং সেখানে তারা রিকমেন্ডেশনও করতে পারেন কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে। টু রিভিউ দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড আদার লিগাল সেফগার্ড ফর দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড রিকমেন্ডেড মেজার্স ফর দেয়ার এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন। সংবিধানে যে সমস্ত মানবাধিকারের কথা বলা রয়েছে সেটা সঠিকভাবে আছে কিনা সেটা তারা রিভিউ করতে পারে, লিগাল সেফগার্ড যেগুলো আছে সেটা সঠিকভাবে পাচ্ছে কিনা তারা সেটা রিভিউ করতে পারে এবং সেটা যাতে সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় তার জন্য রেকমেন্ড করতে পারে। টু রিভিউ দ্য ফ্যাক্টর ইনক্লুডিং অ্যাক্ট অফ টেররিজম অ্যান্ড ইনহিবিট দ্য এনজয়মেন্ট অফ হিউম্যান রাইটস অ্যান্ড রেকমেন্ডেড রেমিডিয়াল মেজার্স। তো রিভিউ করতে পারে কী কী, টেররিজম এর ক্ষেত্রে হিউম্যান রাইটস কোথায় কী লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলো এবং সেখানেও তারা পরামর্শ দিতে পারে। স্টাডি ট্রিটি অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অন হিউম্যান রাইট অ্যান্ড মেক রিকমেন্ডেশন ফর দ্যার এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন। তো যে সমস্ত চুক্তিগুলো হয়, আন্তর্জাতিক যে সমস্ত হিউম্যান রাইটসের বিষয়ে যে সমস্ত কনভেনশনগুলো হয়ে থাকে, তো সেখানে যে সমস্ত মেজার্স উঠে আসে সেটা সঠিকভাবে সেই ধরনের বিষয়গুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা আমাদের দেশে, সেগুলো মানা হচ্ছে কিনা, সেই সংক্রান্ত নিয়মবিধি তৈরি করা হচ্ছে কিনা সেটাও দেখে থাকে। আন্ডারটেক দ্য প্রমোট রিসার্চ ইন দ্য ফিল্ড অফ হিউম্যান রাইট, হিউম্যান রাইটের ক্ষেত্রে রিসার্চও করে থাকে এরা, প্রমোট করে তারা, রিসার্চ করার জন্য পৃষ্ঠপোষকতা করে থাকে। টু স্প্রেড হিউম্যান রাইট লিটারেসি অ্যামং দ্য পিপল অ্যান্ড প্রমোট অ্যাওয়ারনেস অফ দ্য সেফ গার্ডস অ্যাভেলেবেল ফর দ্য প্রোটেকশন অফ দ্য রাইটস। তো মানুষের হিউম্যান রাইটস বলে একটা বিষয় আছেই, এই বিষয়ে অনেকে সচেতন নয়, তো সেই সচেতনতাটা ছড়িয়ে দেওয়ার কাজটাও কিন্তু হিউম্যান রাইটস কমিশন করে থাকে। টু এনকারেজ দ্য এফোর্ট অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ হিউম্যান রাইট, যে সমস্ত এনজিওরা হিউম্যান রাইটের বিষয়ে কাজ করে তাদেরকে উৎসাহ দেওয়াও এদের কাজ। টু আন্ডারটেক সাচ আদার ফাংশন দ্যাট দিস মে কনসিডার নেসেসারি ফর দ্য প্রমোশন অফ হিউম্যান রাইটস, হিউম্যান রাইট প্রমোশনের জন্য আরও যা যা প্রয়োজন তারা কিন্তু এটা করতে পারে। তো এটা যেহেতু একটা অটোনোমাস বডি, তারা কিন্তু হিউম্যান রাইটসের বিষয়ে মনে করলে যে কোনো কাজ তারা হিউম্যান রাইটসের উপর কিন্তু করতে পারে। এরপর ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন, দ্য কমিশন হেডকোয়ার্টার্স ইজ অ্যাট দিল্লি অ্যান্ড ইট ক্যান অলসো এস্টাবলিশ অফিস অ্যাট দ্য প্লেসেস ইন ইন্ডিয়া। অন্য জায়গাতেও তারা অফিস স্থাপন করতে পারে, হেডকোয়ার্টারটা রয়েছে দিল্লিতে। ইট ইজ ভেস্টেড উইথ দ্য পাওয়ার অফ রেগুলেট ইটস ওন প্রসিডিওর, এরা নিজের ইচ্ছা মতো তাদের কাজকর্ম চালিয়ে দিতে পারে। ইট হ্যাজ অলসো দ্য পাওয়ার টু সিভিল কোর্ট অ্যান্ড ইটস প্রসিডিংস হ্যাভ এ জুডিশিয়াল ক্যারেক্টার, সিভিল কোর্টের পাওয়ার কিন্তু রয়েছে। এর আগে আমরা দেখেছি জুডিশিয়ারি বিভিন্ন বিষয়ে তারা স্বেচ্ছা প্রণোদিতভাবে এটা কিন্তু নিতে পারে কেস, তো সেহেতু সিভিল কোর্টের পাওয়ার রয়েছে, এটা মনে মাথায় রাখতে হবে। ইট মে কল ফর ইনফরমেশন অর রিপোর্ট ফ্রম দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস অর এনি আদার
অথরিটি সাবঅর্ডিনেট দেয়ার। যে কোনো রিপোর্টের ভিত্তিতে ইনফরমেশন তারা কিন্তু সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের কাছ থেকে চাইতে পারে বা অন্য কোনো অথরিটির কাছ থেকে চাইতে পারে। দ্য কমিশন হ্যাড ইস ওন নিউক্লিয়াস অফ ইনভেস্টিগেশন স্টাফ ফর ইনভেস্টিগেশন ইন্টু কমপ্লেন্টস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। এরা কিন্তু ইনভেস্টিগেশনের জন্য অন্য কোনো সংস্থার উপর ডিপেন্ড করে না, যেমন ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, নানা রকম সংস্থা রয়েছে, কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ইনভেস্টিগেশনের জন্য তাদের আলাদা স্টাফ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিসাইড ইট ইজ এম্পাওয়ার টু ইউটিলাইজ দ্য সার্ভিস অফ এনি অফিসার অর ইনভেস্টিগেশন এজেন্সি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর এনি স্টেট গভর্নমেন্ট ফর দ্য পারপাস। তো এদের ইনভেস্টিগেশন স্টাফ থাকছে, কিন্তু তারা মনে করলে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সির হেল্প নিতে পারে। ইট হ্যাজ অলসো এস্টাবলিশ এফেক্টিভ কোঅপারেশন উইথ দ্য এনজিওস উইথ ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট হিউম্যান রাইটস ভায়োলেশন। তো এনজিওর সাথে কোঅপারেশনে কাজ করতে পারে। কমিশন ইজ নট এম্পাওয়ার্ড টু ইনকোয়ার ইন্টু এনি ম্যাটার আফটার দ্য এক্সপায়ারি অফ 1 year ফ্রম দ্য ডেট অফ হুইচ দ্য অ্যাক্ট constituting violation of human rights is alleged to have been committed. In other words, it can take in matter within 1 year of its occurrence. কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন ঘটনা ঘটলো, 1 বছর পার হয়ে যাওয়ার পর তারা কিন্তু আর এখানে ইনভেস্টিগেট করতে পারছে না, ইনকোয়ারি করতে পারছে না, অর্থাৎ যা করার 1 বছরের মধ্যে করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। দ্য কমিশন মে টেক এনি অফ দ্য ফলোয়িং স্টেপ ডিউরিং আপন দ্য কমপ্লিশন অফ অ্যান ইনকোয়ারি। একটা ইনকোয়ারি কমপ্লিট হওয়ার পর নির্দিষ্ট স্টেপগুলো নিচ্ছে। ইট মে রিকমেন্ড টু দ্য কনসার্ন গভর্নমেন্ট অর অথরিটি টু মেক পেমেন্ট অফ কম্পেনসেশন অর ড্যামেজ টু ভিকটিম। তো যে ভিকটিম রয়েছে সেখানে তাকে পেমেন্ট করার কথা বা কম্পেনসেশন করার কথা, তার যে ড্যামেজগুলো হয়েছে, সেইগুলো ক্ষতি হয়েছে যেগুলো, সেই সমস্ত জায়গাতে তাদেরকে কম্পেনসেট করার কথা বলতে পারে। ইট মে রিকমেন্ড টু দ্য কনসার্ন গভর্নমেন্ট অর অথরিটি দ্য ইনিশিয়েশন অফ প্রসিডিং ফর প্রসিকিউশন অফ এনি আদার অ্যাকশন এগেনস্ট দ্য গিল্টি পাবলিক সার্ভেন্ট। তো পাবলিক সার্ভেন্টের বিষয়ে যে কেস নেওয়ার কথা প্রথমে বলা ছিল, সেখানে কিন্তু এরা রিকমেন্ড করতে পারে কি কনসার্ন গভর্নমেন্টকে নির্দিষ্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং তার প্রসিকিউশনটা চালিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্টকে কিন্তু এখানে বলতে পারে, রিকমেন্ড করতে পারে। ইট মে রিকমেন্ড টু দ্য কনসার্ন গভর্নমেন্ট অর অথরিটি ফর দ্য গ্র্যান্ট ইমিডিয়েট ইন্টারিম রিলিফ অফ দ্য ভিকটিম। ভিকটিম যিনি রয়েছেন তাকে ইন্টারিম রিলিফ দেওয়ার কথা কিন্তু বলতে পারেন, আভ্যন্তরীণ রিলিফ, অর্থাৎ যখন চলছে, কমপ্লিট হয়নি যখন জাজমেন্ট, সেই চলাকালীনই কিন্তু তাকে কম্পেনসেট করার কথা বলতে পারে। ইট মে অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট কনসার্ন ফর নেসেসারি ডিরেকশন অর্ডার ও রিট। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যেতে পারে যদি কোনো নেসেসারি ডিরেকশনের প্রয়োজন হয়, রিট জারি করার যদি কোনো প্রয়োজন হয় তাহলে যেতে পারে। এরপর রয়েছে রোল অফ দ্য কমিশন। From the above, it is clear that the function of the commission are mainly recommendatory in nature. তো এখানে আমরা দেখলাম কি রেকমেন্ড করে বিভিন্ন বিষয়। ইট হ্যাজ নো পাওয়ার টু পানিশ দ্য ভায়োলেটর অফ হিউম্যান রাইট নর টু অ্যাওয়ার্ড এনি রিলিফ ইনক্লুডিং মনিটারি রিলিফ টু দ্য ভিকটিম। এরা কিন্তু যে হিউম্যান রাইট ভায়োলেট করলো, যিনি করলেন হিউম্যান রাইটস লঙ্ঘন যিনি করলেন, তাকে শাস্তি দেওয়ার কিন্তু কোনো ক্ষমতা এই কমিশনের নেই, বা যিনি ভিকটিম আছে তাকে কোনো রিলিফ দেওয়ার সরাসরি ক্ষমতা নেই। তারা কিন্তু শুধুমাত্র রেকমেন্ড করছেন। নোটেবলি ইটস রেকমেন্ডেশন আর নট বাইন্ডিং অন দ্য কনসার্ন গভর্নমেন্ট আর অথরিটি। এবং তারা যে রেকমেন্ডেশন করছেন সেটা কিন্তু গভর্নমেন্ট বা ওই যে অথরিটি বাইন্ডিং নয়, বাধ্যতামূলক নয়, বাট ইট শুড বি ইনফর্মড অ্যাবাউট দ্য অ্যাকশন টেকেন অন ইটস রেকমেন্ডেশন উইদিন 1 month। কী অ্যাকশান নেওয়া হলো রেকমেন্ডেশনের ভিত্তিতে সেটা কিন্তু তাদের ইনফর্ম তাদের করতে হয়। ইন দিস কনসেপ্ট দ্য ফর্মার মেম্বার অফ দ্য কমিশন অবজার্ভ দ্য গভর্নমেন্ট ক্যান নট ওয়াশ অ্যাওয়ে দ্য রিকমেন্ডেশন মেড বাই দ্য কমিশন রোল মে বি রিকমেন্ডেটরি অ্যাডভাইসারি ইট দ্য গভর্নমেন্ট কনসিডার দ্য কেসেস ফরওয়ার্ড বাই ইট ইজ দেয়ারফর improper to say that the commission is powerless. It enjoys great material authority and no government can ignore its recommendation. তো এখানে কমিশনের মেম্বার বলছেন একজন যে যেহেতু 1 মাসের মধ্যে তাদের রেকমেন্ডেশনের ভিত্তিতে কী কাজ নেওয়া হয়েছে, কী অ্যাকশান নেওয়া হয়েছে সেটা তাদেরকে ইনফর্ম করতে হয়। তার মানে এখান থেকে বলা যায় যে সম্পূর্ণভাবে কমিশনের ক্ষমতা নেই বা ক্ষমতা কম সেটা বলা যায় না। যে কোনো সরকার কিন্তু এদের রিকমেন্ডেশনটাকে ইগনোর করতে পারে না। মোরওভার দ্য কমিশন হ্যাজ লিমিটেড রোল
power and jurisdiction with respect to the violation of the human rights by the member of the armed forces in this sphere. The commission may seek a report from the central government and make its recommendation. তো আর্মড ফোর্সেস যারা মেম্বার রয়েছেন তাদের ক্ষেত্রে আলাদা কোর্ট থাকে, আমরা জানি মার্শাল কোর্ট আলাদা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু হিউম্যান রাইটস কমিশনের কোনো এখতিয়ার নেই এই জায়গাতে। সেন্ট্রাল গভর্নমেন্ট শুড ইনফর্ম দ্য কমিশন অফ দ্য অ্যাকশন টেকেন টু দ্য রেকমেন্ডেশন উইথ দ্য 3 month। কমিশন শুধুমাত্র রিপোর্ট চাইতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই বিষয়ে, আর্ম ফোর্সের বিষয়ে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তার ভিত্তিতে কী অ্যাকশান নিল 3 মাসের মধ্যে সেটা জানাতে হয়। কমিশন সাবমিটস ইট অ্যানুয়াল অর স্পেশাল রিপোর্ট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড সো দ্য স্টেট গভর্নমেন্ট কনসার্ন। কমিশন কিন্তু রিপোর্ট দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের দুজনকেই রিপোর্ট দেয়। দিস রিপোর্ট আর লিড উইথ দ্য রেসপেক্টিভ লেজিসলেটর along with the memorandum of the action taken on the recommendation of the commission and reasons for non-acceptance of the such recommendation। তো এখানেও তারা যে রিকমেন্ড করছেন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট তার ভিত্তিতে কি অ্যাকশান নিচ্ছে বা কেন নিচ্ছেন না সেই অ্যাকশান, সেটা কিন্তু আইনসভাতে বলতে হয়, উপস্থিত করতে হয়। পারফরমেন্স অফ দ্য কমিশন, ভেরিয়াস হিউম্যান রাইটস কমিশন ইস্যু টেকেন বাই দ্য কমিশন আর ফলোস। তো এরা কী কী কাজ করেছে সেটা এখানে বলা রয়েছে। অ্যাবলিশন অফ দ্য বন্ডেড লেবার, ফাংশনিং অফ দ্য মেন্টাল হসপিটাল রাঁচি, আগ্রা অ্যান্ড গোয়ালিয়র, ফাংশন অফ দ্য গভর্নমেন্ট প্রোটেক্টিভ হোম in that is Agra, issue concerning right to food, review of the child marriage restraint act 1929। এরকম বহু ক্ষেত্রে তারা যে সমস্ত কাজ রয়েছে করেছে এটা কিন্তু এখানে বলা রয়েছে যে কমিশনের সরাসরি শাস্তি দেওয়ার ক্ষমতা না থাকলেও, কম্পেনসেট করার ক্ষমতা না থাকলেও তারা রেকমেন্ড করতে পারে এবং তার ভিত্তিতে গভর্নমেন্ট কি অ্যাকশান নিচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। এবং সেই ভিত্তিতে কমিশন যে কতটা গুরুত্বপূর্ণ, তারা কী কী পরিবর্তন ঘটিয়েছে এখনও পর্যন্ত সারা ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে সরাসরি প্রশ্নও আসবে না। যেখানে ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আসছে সেইখানে ইউপিএসসি মেন্সের ক্ষেত্রে এই জায়গা থেকে এক্সাম্পল কিন্তু দিতে হয়। তো এখানে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব না, জাস্ট একটু দেখে নেওয়া যেতে পারে লক্ষ্মীকান্তে থেকে যে কোন কোন কাজগুলো হিউম্যান রাইটস নিয়ে করেছে। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006। 2006 একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল, সেখানে কী কী পরিবর্তন ঘটানো হচ্ছে সেটা দেখব। Parliament has passed the Protection of Human Rights Amendment Act 2006. The main amendment carried out in the protection of human rights in Act 1993 related to the following issue. তো কী কী জায়গাতে পরিবর্তন করা হয়েছে আমরা দেখব। রিডিউসিং নাম্বার অফ দ্য মেম্বার স্টেট হিউম্যান রাইটস কমিশন ফ্রম 5 to 3। স্টেট হিউম্যান রাইট কমিশন যেটা রয়েছে তার মেম্বার সংখ্যা 5 থেকে 3 করা হয়েছিল। চেঞ্জিং দ্য অ্যাবিলিটি কন্ডিশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ মেম্বার অফ স্টেট হিউম্যান রাইটস কমিশন। স্টেট হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে এলিজিবিলিটি কাদের থাকছে সেই বিষয়ে কিছু পরিবর্তন করা হয়েছে। স্ট্রেন্থেনিং দ্য ইনভেস্টিগেটিভ মেশিনারি অ্যাভেলেবেল উইথ হিউম্যান রাইটস কমিশন। হিউম্যান রাইটস কমিশনের যে ইনভেস্টিগেশন যে ক্ষমতাটা রয়েছে, ইনভেস্টিগেট করার যে ক্ষমতা রয়েছে সেটা আরও শক্তিশালী করা হয়েছে। এম্পাওয়ারিং দ্য কমিশন টু রিকমেন্ড অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন এটসেট্রা ইভেন ডিউরিং দ্য কোর্স অফ ইনকোয়ারি। তো এখানে ওই হিউম্যান রাইটস কমিশনকে কিছু কম্পেনসেশন রেকমেন্ড করার ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ কেস চলাকালীন সময়তেও তারা কিন্তু যে ভিকটিম তাকে কিছু কম্পেনসেট করার কথা বলতে পারে, রেকমেন্ড করতে পারে তারা। এম্পাওয়ারিং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন টু আন্ডারটেক ভিজিট টু জেল ইভেন উইদাউট ইনফরমেশন টু দ্য স্টেট গভর্নমেন্ট। জেলে ভিজিট করতে হতে পারে উইদাউট ইনফরমেশন, সরকারকে কোনো ইনফরমেশন না দিয়ে কিন্তু ভিজিট করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ট্রেন্থেনিং দ্য প্রসিডিওর ফর রেকর্ডিং অফ এভিডেন্স অফ উইটনেস। রেকর্ড রাখার, প্রমাণ রাখা, সেটাকে রেকর্ড হিসেবে তুলে রাখা, তার পদ্ধতিতে ক্ষমতায়ন করা হয়েছে, স্ট্রেন্থেনিং করা হয়েছে। ক্লারিফাইং দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন স্টেট হিউম্যান রাইটস কমিশন আর ডিস্টিংক্ট ফ্রম দ্য মেম্বার অফ দ্য রেসপেক্টিভ কমিশন। চেয়ারপারসনের যে ক্ষমতা বা বৈশিষ্ট্য অন্যান্য মেম্বারের থেকে সেটাকে কিন্তু পরিষ্কার করা হয়েছে, যে চেয়ারম্যানের কী কী ক্ষমতা বা কী ধরনের পার্থক্য সাধারণ মেম্বারের থেকে থাকবে সেটা ক্ল্যারিফাই করা হয়েছে। এনেবলিং দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন টু ট্রান্সফার কমপ্লেন্টস রিসিভড বাই টু দ্য কনসার্ন স্টেট হিউম্যান রাইটস কমিশন। তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে যে অভিযোগটা জমা পড়লো, মনে করলে সেটা কিন্তু সে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে পাঠিয়ে দিতে পারে।
enabling the chairperson or member of the National Human Rights Commission to address their resignation in writing to the president and the chairperson and member of the state license, the governor of the state concerned. চেয়ারম্যান বা অন্যান্য মেম্বাররা মনে করলে রেজিগনেশন দিতে পারেন স্টেট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হোক বা স্টেট হিউম্যান রাইটস কমিশন হোক, তার চেয়ারম্যান বা মেম্বাররা রেজিগনেশন দিতে পারেন কার কাছে? প্রেসিডেন্টের কাছে। Clarifying that the absence of any member in the selection committee for the selection of the chairperson member of the National Human Rights Commission or the State Human Rights Commission will not vitiate the decision taken by the such committee. 6 জন মেম্বারের যে কমিটি যারা নির্ণয় করছেন কারা মেম্বার হবেন কি চেয়ারম্যান হবেন, তাদের মধ্যে যদি কেউ অ্যাবসেন্ট থাকেন তাহলে কিন্তু ডিসিশনটা পরিবর্তন হবে না। Providing that the chairperson of the National Commission for the Scheduled Caste and the chairman of the National Commission for Scheduled Tribes shall be deemed to be member to the National Human Rights Commission. তো শিডিউল কাস্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ফর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের যে চেয়ারপারসন রয়েছেন NHRC-তে তারা মেম্বার হিসেবে থাকবেন। এটা এই 2006 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে। Enabling the central government to notify future international convention and conventions to which the act would be applicable. তো যে সমস্ত ইন্টারন্যাশনাল কনভেনশন যেগুলো হচ্ছে, আন্তর্জাতিক স্তরে যে সমস্ত আলোচনা সভা হচ্ছে, সেখানে যেগুলো উঠে আসছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে নোটিফাই করা, সেই বিষয়ে কোনো আইন আনার প্রয়োজন আছে কিনা সেটা নোটিফাই করা, সেটা কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে। তো খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটা নন কনস্টিটিউশনাল বডি কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কনস্টিটিউশনাল বডিগুলো যেমন গুরুত্বপূর্ণ, সংবিধান স্বীকৃত বডির মতোই কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। তো সেই জন্যই এই অধ্যায়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের আলোচনা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।